হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজকের ব্লগটা না শুরু করছি একদম মোটামুটি ভোর 6:45 থেকে। ভোর বলা চলে কি না জানি না, তবে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আকাশে বেশ ঝলমলে রোদ উঠেছে। আর সেই লোভ সামলাতে না পেরেই সবার আগে ডাইনিংয়ে এসে জানলাগুলো আমি খুলে দিলাম। বেডরুমের জানলাগুলো এখনও বন্ধ, যেহেতু বাড়ির সবাই ঘুমাচ্ছে। এরপর চলে গেলাম সিঁড়ির ঘরের গেটটাও খুলে দেব, কারণ এরপর আমি পুরো বাড়ি ঝাড় দেব। ঝাড় দিয়ে সিঁড়ি ঘরের সামনেটা একটু জল ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে তারপর চলে যাব রান্নাঘরের সমস্ত রকম কাজ আমি সেরে নেব। আর আমি বাড়ি পরিষ্কার করতে নামার আগে সবার আগে না জানো তো, আমি রান্নাঘরটা পরিষ্কার করি। কারণ কি, আমাদের বাড়ির যে কোনো রকমভাবে লক্ষ্মী কিন্তু প্রবেশ করে সম্পূর্ণ রান্নাঘর থেকে। মানে রান্নাঘরই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী, মানে আগমনের প্রধান স্থান। রান্নাঘর থেকে কিন্তু আমাদের লক্ষ্মী প্রাপ্তি হয়। সুতরাং সব সময় রান্নাঘরটাকে আমাদের টিপটপ ভালোভাবে রাখতে হবে। জানো তো বন্ধুরা, অনেকে বলে যে ভোরবেলা উঠে সমস্ত রকমই কাজকর্ম করি, কিন্তু বাড়িতে কোনো লক্ষ্মী প্রাপ্তি হয় না বা বাড়ির অভাব দুর্দশা দূর হয় না। আসলে কি জানো তো, রান্নাঘরও একটা বাস্তু মেনটেন করতে হয়। সেই বাস্তু যদি ঠিক না থাকে, তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন, তোমার বাড়ি কিন্তু লক্ষ্মী প্রাপ্তি হবে না। যেমনি কি ধরো, বাস্তুমতে বাড়ির কিন্তু অগ্নিকোণে সব সময় রান্নাঘরটা হওয়া উচিত। অগ্নিকোণে রান্নাঘর হলে কি, ঠিক পূর্ব দিকে যেটা অগ্নিকোণ বলতে পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব কোণকে বোঝানো হয়েছে। তা সেই যদি অগ্নিকোণে যদি তুমি রান্নাঘর করো আর গ্যাস ওভেনটা যদি পুরো অগ্নিকোণে বসাও না, এতে কিন্তু সংসারে ভীষণ উন্নতি হয়, জানো তো। আর এদিকে হচ্ছে আমি সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে একটুখানি মেথি মৌরির জল খাবো বলে চলে এসেছি। আজকে সকালের অন্য কিছু না, একটুখানি জিরে চিবিয়ে জল খেয়েছিলাম। তারপর একদম খালি পেটে চলে এসেছি একটুখানি মেথি মৌরির জল খাবো। অনেক দিন খাওয়া হচ্ছিল না। তারপর একটু বাবাইকেও দিয়ে দেবো, আর একটুখানি রাখা থাকলো, মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে দেবো। আজকের কিন্তু পুরো ব্লগটা তোমরা যদি মন দিয়ে দেখো বন্ধুরা, আমি যেটুকু বাস্তু মেনে বা যেটুকুভাবে মানে উপকার পেয়েছি, যে নিয়মগুলো মেনে, আমি চাইছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরাও আমার মতো উপকৃত হয়। কারণ কি, সত্যি কথা, আমরা এখন একটা ফ্যামিলি টাইপের হয়ে গেছি। আমাদের একে অপরের সাথে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে। এই যে তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এর জন্য কিন্তু আমাদের মধ্যে একটা ভালো পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। তো আমি চাই তোমরা যারা অভাব অনটনের অর্থ কষ্টের মধ্যে রয়েছো, আমি যে টিপসগুলো ফলো করে জীবনে উন্নতি পেয়েছি, সেইগুলোই তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। তা আজকে কিন্তু ব্লগের সাথে সাথে আমি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব, যে কীভাবে মানে রান্নাঘরের বাস্তু কেমন হওয়া উচিত, বা রান্নাঘরে কীভাবে কাজকর্ম করলে তোমাদের সংসারে লক্ষ্মী লাভ হবে। যেমনি কি রান্নাঘর কিন্তু সব সময় বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জানো তো। এই খেয়ে দিয়ে প্লেট তোমরা সিঙ্কে রেখে দিলে ঘন্টার পর ঘন্টা, বা এঁঠো ভাতের হাঁড়ি, এটা তোমরা সারা রাত ভোর সিঙ্কে রেখে দিলে, এইটা কিন্তু কোনো সময় করো না। আমি একজন তোমাদের দিদি বা বোন বা মেয়ে বা যা হিসাবে ভাবো আমাকে, আমি সেই হিসাবে রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা কিন্তু রাতে ভাতের হাঁড়ি দয়া করে সিঙ্কে রেখে দিও না। এতে কিন্তু মা লক্ষ্মী ভীষণ ভীষণ ভীষণভাবে রুষ্ট হয়। তো আমি কিন্তু যখনই দুপুরে ভাত খাওয়া হয়ে যায়, আমি কিন্তু সেই হাঁড়িটা মেজে রেখে দিই। যেহেতু আমাদের বাড়িতে রাতে রুটি খাওয়া হয়, খালি মেয়ে ভাত খায়, মেয়ের মতো অল্প একটু একটা বাটিতে ভাতটা তুলে নিয়ে হাঁড়িটা একদম পরিষ্কার করে রেখে দিই। এদিকে দেখো রান্নাঘরে কচুরলতি সিদ্ধ বসিয়ে এসেছি, আর আজকে একটুখানি রসুন পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো। অনেকদিন ধরেই খালি নিরামিষ পোস্ত খাওয়া হয় বলে পোস্ত খাওয়ার একদম ইচ্ছা চলে গেছে। তা আজকে মনে হলো একটু রসুন পেঁয়াজ দিয়ে পোস্ত বানাই। সেগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে মোটামুটি চলে এসেছি ঘরে। আর এসে দেখি ওগুলো সিদ্ধ হয়ে গেছে, তাও ভাতও বসিয়ে দিলাম। আর তারপরে একটুখানি চা করে নেব, আর মেয়েকে একটুখানি দুধ গরম করে দেবো। আর কি বলো তো বন্ধুরা, কখনোই তোমরা খেতে বসে খাবার প্লেটে প্লিজ কেউ হাত দেবে না। এটা কিন্তু ভীষণ খারাপ একটা জিনিস, জানো তো। এই যে খাবার প্লেটে অনেকে হাত করে চলে যায়, বা খাবার প্লেটে এঁঠো ফেলে উঠে যায় না, কোনোভাবেই না।
যেটুকু তুমি খেতে পারছো না সেটুকু অপচয়, প্রথমে তো বলবো যে পরিমাণ বুঝে নাও, আর দ্বিতীয়ত যদি একান্তই খেতে না পারো সেটা বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে হোক বা ড্রেনে হোক ফেলে দাও, বা বাইরে কুকুর বিড়ালকে খেতে দিয়ে দাও। ওই খাবার প্লেটে ছেড়ে এটা উঠে যাওয়া কিন্তু একদমই ভালো না। আবার হচ্ছে কি, সবসময় খেতে রান্নাঘরে যদি তোমরা খাও না, সবসময় রান্নাঘরে বসে খাবার চেষ্টা করবে, এতে কিন্তু রাহু অনেকটা শান্ত হয়, জানো তো। এদিকে দেখো আমার কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে, আর কচুরলতিটা করবো ওই আদা রসুন বাটা দিয়েই। আর একটুখানি বেশি করে ঝাল দিলাম, বেশ ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে, মানে এই সিজনে এত সর্দি হয়েছে না, মনে হচ্ছে না সব কিছুই একটু ঝাল ঝাল করে রান্না করি। আর তোমরাও কি আমার মতো কচুরলতি খেতে ভালোবাসো? কমেন্টস করে জানিও তো। আচ্ছা, রান্নাঘরের কল থেকে যেন অনবরত জল না পড়তে থাকে, এটা কিন্তু বাস্তুর একদম বিরোধী। যেরকমভাবে জল পড়বে সংসার থেকে কিন্তু টাকা পয়সা সেই রকম জলের মতো বয়ে চলে যাবে, জানো তো। এইটা তোমরা সব সময় দেখবে যে তোমাদের বাড়ির যে কোনো ট্যাপ ওয়াটার থেকে যেন জল না পড়ে। যদি হয় পড়ছে, তাহলে কি করবে বলো তো, ট্যাপটা চেঞ্জ করে দেবে দরকার পড়লে। সেরকম হলে চেঞ্জ করার পরিস্থিতি নেই, আপাতত ট্যাপটার মুখে কিছু একটু কাপড় হোক প্লাস্টিক হোক গুজে ট্যাপটা ইউজ বন্ধ রাখো, কিন্তু কি ওই ট্যাপটাকে এখন জল পড়া থেকে বিরত রাখো। এদিকে দেখো আমার কিন্তু কচুরলতিও রেডি হয়ে গেছে, আর ভাতটাও আমি একেবারে দিয়ে দিয়েছি অব্বুর ফ্যান গালতে। এদিকে কটা রুটি করে নেবো, কারণ বাবাই রুটি নিয়ে যাবে অফিসে, আর তো রুটি আমার সেরকম লাগে না, তো আটা বাকি বা যেটুকু আটা বাজবে আমি তুলে দিয়ে দেবো, তার জন্যই ঝটপট রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েও স্কুলে বেরোবে বলে তাড়াহুড়ো করে ভীষণভাবে কাজগুলো সেরে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, রান্নাঘরে যদি কেউ ফ্রিজ রাখো, আমরা অনেক সময় জায়গার অভাবে কি করি, রান্নাঘরের মধ্যেই ফ্রিজটা রেখে দিলাম। রান্নাঘরে যদি একটু জায়গা থাকে, রান্নাঘরের ফ্রিজ সবসময় কিন্তু উত্তর পশ্চিম দিকে করেই রাখবে। এইটা বাস্তু মতে ভীষণ ভালো, জানো তো, যে রান্নাঘরের ফ্রিজটা সবসময় উত্তর পশ্চিম দিকেই রাখবে। আমার কি হয়েছে, আমার তো যেহেতু জায়গা নেই, তাই আমার ডাইনিংয়েই তোমার ফ্রিজটা রেখে দিয়েছি, কারণ আমার এইখানের রান্নাঘরে আমার একদমই রান্নাঘরে ফ্রিজ রাখার মতো জায়গা নেই। আর ফ্ল্যাটে ছিল, সেটাও ডাইনিংয়ের মধ্যে। আর এদিকে দেখো কচুরলতিটা হয়ে গেছে, আর মোটামুটি যা রান্না হচ্ছে গিয়ে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, কারণ ডাইনিং টেবিলে রাখা থাকলে কাউকে খেতে দিলে না ঝটপট দিয়ে দেওয়া যায়, ঘরে খাবার রাখবো তারপর আবার ডাইনিং টেবিলে নিয়ে যাব, একটু একটু করে প্রচুর সমস্যা হয়। এদিকে মোটামুটি কচুরলতি হয়ে গেছে, এরপর বসিয়ে দেবো আলু পোস্তটা। আর আজকে আলু পোস্তটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। আচ্ছা, আরেকটা টিপস, রান্নাঘরে অনেকেই আমরা কি করি, আটা চাল ডাল এগুলো আমরা রান্নাঘরে রেখে দিই, মানে যেগুলো রান্নার প্রয়োজনীয় জিনিস সেগুলো তো রান্নাঘরে রাখতেই হবে। তা সেগুলো না সব সময় তোমরা মাথায় রাখবে পশ্চিম বা দক্ষিণ দিকে রাখবে। রান্নাঘরের যে সমস্ত আটা চাল নুন তেল আমরা রাখি সবসময় দক্ষিণ অথবা পশ্চিম দিকে রাখবে, এটা ভীষণ উপকার পাবে, বিশ্বাস করো। আমি রেখেছি তো, মানে আমার রান্নাঘরে আছে তো, আমি সেটা জানি, এটা ভীষণ উপকারী। রান্নাঘরে দেখো কোনো সময় না মানে কি বলছি, রান্নাঘরে কোনো সময় ঝ্যাঁটা রাখবে না, এটা মানে যে কত বড় ক্ষতি টেনে নিয়ে আসবে সংসারে তোমরা বুঝতেও পারবে না, যে রান্নাঘরে সব সময় ঝ্যাঁটা রেখে দেয়া। কারণ বিশ্বাস করো, আমরাও যদি কোথাও যাই গিয়ে যদি ঝ্যাঁটা দেখতে পাই আমাদেরকে খুব ভালো লাগে। ও মা লক্ষ্মীও যখন রান্নাঘর থেকে প্রবেশ করে না আমাদের সংসারে, উনি যদি ঝ্যাঁটা দেখতে পান তাহলে কি ওনার খুব ভালো লাগবে। তো রান্নাঘর থেকে ঝ্যাঁটাটা একদম তোমরা দূরে রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে, রান্নাঘরের মধ্যে কোনো রকম কোনো ডাস্টবিন রাখবে না, এটা কিন্তু ভীষণ খারাপ। যদিও রাখো, ময়লা ফেলে রান্নাবান্না কাজবাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি গিয়ে বাড়ির যেটা মেন ডাস্টবিন আছে সেখানে ফেলে দেবে। আর দেখছো কত দিন বাদে আমি আজকে কিন্তু পোস্ত বাটছি শিলনোড়ায়, কারণ এখানে সিঙ্কটা না শুধু গ্রানাইটের না, জানো তো, এখানে আমি ঢালাই করে তার ওপর গ্রানাইট বসিয়ে দিয়েছি। তাহলে কি হয়েছে, আগে ভীষণ সমস্যা হতো এইখানে, যে আমি গ্রানাইটের মানে ব্ল্যাক স্টোনের ওপর তুলে আমি যেহেতু মশলা বাটতে পারতাম না, শিলনোড়ায় না বাটলে না আমার যেন ঠিক খেয়ে তৃপ্তি হয় না। তো এত বছর তোমরা বলে দিদি তুমি কি এত বছর তাহলে তৃপ্তি করে খাওনি, খেয়েছি, তবে কচু বাটা পোস্ত বাটা এগুলো কিন্তু বিশেষ করে শিলনোড়াতে ভীষণ ভালো লাগে, জানো তো। আর এদিকে পোস্তটাও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, আর পোস্ত রেডি হয়ে গেলে তারপর মাছের ঝোল করব, এর বেশি কিছু রান্না বান্না নেই। আচ্ছা, আবার বলছি সেই একই কথা, যে যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করো তাদের অসংখ্য ধন্যবাদ।
আর কি বলবো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরও ভীষণভাবে আমি ধন্যবাদ জানাই। আর আশা করছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। আর তোমাদের যদি এই ভিডিওটার একটু কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, আর লাইক করে চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। এদিকে রান্নাবান্না করছি, আর ওদিকে হচ্ছে মেয়ে চলে গেছে স্নানে। তবে ও তো ভীষণ তাড়া দিচ্ছে যে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো এই জন্য আর একটা কথা, বাড়িতে কিন্তু অগ্নিকোণ ছাড়াও বায়ুকোণও তুমি রান্নাঘরটা বানাতে পারো। যাদের বাড়ি হয়তো একান্তই পরিস্থিতি খুব মানে জটিল, যে আমার অগ্নিকোণে রান্নাঘর করাই যাবে না, তারা কিন্তু বায়ুকোণে মানে হচ্ছে উত্তর আর পশ্চিম এই কোণটাতেও কিন্তু তোমরা রান্নাঘর বানাতে পারো। আচ্ছা, যারা হয়তো বাড়িতে মানে হয়ে গেছে, বাড়ি হয়ে গেলে এখন তো শুধু একটা রান্নাঘরের জন্য চেঞ্জ করা যাবে না, যদি হয়ে যায় বাড়ি তাহলে কি করবে, যাদের ঈশান কোণে ধরো রান্নাঘর হয়ে গেছে তারা সব সময় রান্নাঘরের দেয়ালে একটা মা শারদা বা মা কালীর একটা ছবি টানিয়ে রাখবে। এতেও ভীষণ উপকার পাওয়া যায়, কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় বাস্তুদোষ থেকে। এদিকে সমস্ত মশলার কৌটোগুলো খালি হয়ে গেছে, খালি করে নিয়ে এবার আমি এগুলোকে একটু মেজে নিচ্ছি, কারণ যেহেতু মাসের প্রথম মশলার কৌটোগুলোকে রিফিলিং করতে হবে, তাই এগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, নিয়ে শুকিয়ে তারপর এর মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে রাখবো। কিছু খালি হয়েছিল, কিছু আমি আবার অন্য পাত্রে ঢেলে রেখেছি, কারণ এখন যদি না করি না, একবার মশলা ঢালা হয়ে গেলে আবার 15 দিন অপেক্ষা করতে হবে যে কখন মশলার কৌটোটা খালি হবে তারপর পরিষ্কার করবো। আর যেহেতু আমার কিচেনে এখনও তোমার চিমনি লাগানো হয়নি, তার জন্য কিন্তু আমাকে ডেইলি জিনিস পরিষ্কার করতে হয়। মানে এই মশলার কৌটোগুলো আমি ধরো মাসের প্রথমে পরিষ্কার করলাম, আবার 15 দিন হয়ে গেলে যখন মশলার কৌটোগুলো খালি হয়ে যাবে তখন আবার একবার করে ভালো করে মেজে নিয়ে তারপর তাতে মশলা ভরবো। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ওই যে বললাম যে একবার মা লক্ষ্মী সংসারে প্রবেশই করে রান্নাঘর থেকে। তারপরে এইগুলো হয়ে গেলে এরপর আরও কিছু কাজ বাকি আছে, যেমনি বেসিনটাও আজকে একটু পরিষ্কার করে নেবো। বেসিনটা না আমি সপ্তাহে মোটামুটি একদিন ছাড়া একদিনই পরিষ্কার করি, যেহেতু খেয়ে দিয়ে সবাই সেখানে মুখ ধোয়, এবার ওই জায়গাটাও একটু তেলে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই থাক। আর তোমাদের সাথে বাস্তু টিপসগুলো মানে শেয়ার করলাম। তোমাদের যে মানতেই হবে তা বলছি না, তবে আশা করব যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি এই নিয়মগুলো একটু ফলো করো তাহলে দেখবে তোমরাও অনেক উন্নতি পাবে। কারণ আমি উন্নতি পেয়েছি, আমি তো তোমাদের বলছি আর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু এখন আমরা একটা ফ্যামিলি মানে বন্ধুর মতো হয়ে গেছি, তার জন্য তোমাদের সাথে আমি এই টিপসগুলো শেয়ার করছি। তো নাও এদিকে দেখো বেসিনটাও পরিষ্কার করলাম আজকে। তবে এই অবধি থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আসি।